প্রিয় দর্শক কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আরপি স্টেশনের প্রতি সপ্তাহের আয়োজন টু দ্য পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি খন্দকার ইসমাইল। আপনারা যারা লাইভের সাথে যুক্ত হবেন, আপনারা লাইভটি শেয়ার করে দিবেন এবং আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। আমরা সেগুলো নিয়ে কথা বলব। আরপি স্টেশন নিয়মিত অনুষ্ঠান করে, প্রতিদিনই অনুষ্ঠান করে, কয়েকটি অনুষ্ঠানই করে। প্রতি শুক্রবার আমরা চেষ্টা করি বাংলাদেশ সময় রাত ১০ টায় যুক্ত হতে আপনাদের সাথে নতুন কোনো অতিথিকে নিয়ে। আজকে আমাদের সাথে যিনি অতিথি হিসেবে আছেন তিনি হচ্ছেন জিয়া করিম, রাজনৈতিক বিশ্লেষক এবং প্রকৌশলী। আমরা তাকে যুক্ত করে নিতে চাই। জি, কেমন আছেন? আরপি স্টেশনের সালাম। পক্ষ থেকে শুভেচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং জি, জি, আপনার দর্শক আমাদের সাথে শ্রোতাদেরকে। যুক্ত আছেন ডক্টর শ্যামল কুমার দাস, অধ্যাপক হোমল্যান্ড সিকিউরিটি এলিজাবেথ সিটি ইউনিভার্সিটি। জি, আপনাকে স্বাগত আ আরপি স্টেশনের পক্ষ থেকে। ধন্যবাদ, ধন্যবাদ। আমি খুব আনন্দিত যে আমাকে সুযোগ দিয়েছেন এখানে কথা বলার জন্য। ধন্যবাদ। আজকের বিষয়টি হচ্ছে উপদেষ্টাদের যত অপকর্ম। আপনারা মানে এই বিষয়ে বলতে পারবেন না? চিন্তা-ভাবনা হঠাৎ করে যদি বলতে পারেন কিছু, তাহলে শেয়ার করবেন। আমাদের দর্শকরাও শুনবে। যদি আপনাদের নলেজে কোনো দুর্নীতির কথা তাদের জানা থাকে, যদি কোনো অপকর্মের কথা জানা থাকে। আমি আ অপকর্ম কি, কি হচ্ছে নাকি এখন আম আমি ইত্তেফাক থেকে একটু শিরোনাম পড়ি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে চান শাহবাজ শরীফ। কিন্তু আফগানিস্তান যুদ্ধ হচ্ছে, বুকে কষ্ট নিয়ে নির্বাচনের ফল মেনে নিয়েছি আমিরে জামাত। হুম, পাথর চাপা দিয়েছেন। পাকিস্তানকে আরো জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেব, কাবুল সেনাপ্রধান। ভারতীয় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করতেই ইতিবাচক মনোভাব দেখিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তারপরে যুবদল নেতাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা, কাটা হলো ২ পায়ের রগ। উফরে! আটকের পর হ্যান্ডকাপ পরা অবস্থায় নদীতে লাফিয়ে জেলে নিখোঁজ। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা কঠোর নিন্দা জানিয়েছে ভারত। ঐতিহাসিক লালবাড়ি বরাদ্দ হলো জামাত আমিরের জন্য। বাহ! আ ঠিক আছে, এগুলো হচ্ছে মোটামুটি ফ্যামিলি কার্ড, আরো অন্যান্য বিষয় আছে। আফগানিস্তানে কি হচ্ছে সেটা নিয়ে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি আমরা শুনতে পাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, লাইভটি প্লিজ একটু শেয়ার করে দিবেন আর আপনাদের মূল্যমত মতামত জানাবেন। আমাদের ২ জন অতিথি আরপি স্টেশনের আজকের আয়োজনে উপস্থিত হয়েছেন। আমাদের আজকের বিষয় হচ্ছে উপদেষ্টাদের যত অপকর্ম। জি, জিয়া ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। জিয়া করিম, তিনি সবসময় কথা বলেন, রাজনৈতিক বিশ্লেষক আর প্রকৌশলী। তিনি তার বিদ্যুৎ বিষয়ে অনেক ধারণা আছে, গবেষণা আছে। সেটা নিয়ে আমরা অন্য কোনো দিন বসার চেষ্টা করব। জি, জিয়া ভাই, আপনি আ প্লিজ আপনাকে অপকর্ম। অসংখ্য ধন্যবাদ এবং আপনার দর্শক শ্রোতাদেরকে। তো যেটা হয়েছে যে উনি তো খুব আ চালাক মানুষ, চতুর মানুষ। খুব উনি কে? উনি দ্রুত আ ম আ মব মাস্টার, মবের জনক মব কিং, আ মব কিং। হুম, মব কিং, হুম। ডক্টর মোহাম্মদ ইউনূস। তো উনি মানুষকে বুঝায়ে গেলেন যে আমি তো যে রিজার্ভটা রেখে যাচ্ছি $২৯ বিলিয়ন, এইটা তো কেউ দিয়ে যেতে পারবে না। কিন্তু মজার বিষয় হচ্ছে এর ভেতরে হচ্ছে ২৩ বিলিয়ন নতুন লোন বা লোন উনি যে আচ্ছা। পরিমাণ টাকা শোধ করেননি সেটা ২৩। তার মানে বাকি কয় টাকা থাকে? যেটা বঙ্গবন্ধু কন্যা রেখে গেছিলেন তার চেয়ে অনেক কম রেখে গেছেন। এর ভিতরে আরেকটা জিনিস এসে যায় যে উনি যাওয়ার সময় বলে গেছেন যে আমি আম ৬ মাসের খাদ্য রিজার্ভ যেটা রেখে গেলাম। কিন্তু বঙ্গবন্ধু কন্যা বারবারই বলেছিলেন আমি ২ বৎসরের খাদ্য রিজার্ভ রেখে যাচ্ছি। এবং সেইটা থেকে উনি ১৮ মাসে ১৮ মাসেরটা খরচ করেছেন। খরচ করে বাকি ৬ মাস আছে, এখন বলছে আমি ৬ মাসের খাদ্যশস্য রেখে গেলাম। এর ভেতরে রেজওয়ানা হাসান যিনি আমাদের পরিবেশ আপা, জি, তথাকথিত জি। পরিবেশ আপা হুম, যার হুম, জন্য হুম। পরিবেশ আপা ১২,০০০ কোটি টাকা প্রচার করেছেন। যেটা শোনা যায় ওনার স্বামী, গুণধর স্বামী, তিনি কাজ করতেন আমাদের আওয়ামী লীগ সরকারের এক মন্ত্রীর আ কর আ মানে বিদ্যুৎ এক মন্ত্রী। হুম। মানে বিদ্যুৎ। তো এই হচ্ছে অবস্থা যে দেশের, এবং প্রতিটা যতটা শোনা যাচ্ছে দুদকে আম আমি মাসুদ কামালের কথা শুনছিলাম, অন্যান্যদের যে মহসিন রশিদ যিনি মুসলিম লীগের সভাপতি, উনিও বলেছেন যে দুদকে এত পরিমাণ অভিযোগ এসছে প্রতিটা উপদেষ্টার বিপক্ষে যে তারা কি পরিমাণ টাকা পাচার করেছে। এখন দেখেন এই জিনিসটা হয়েছে যে বারবারই একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হয়। যেমন ৭৫ এর পরবর্তীতে দেখবেন যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন যেটা হয়েছিল যে বঙ্গবন্ধু পুত্র বঙ্গবন্ধুর পুত্র ব্যাংক লুট করেছে, এটা হয়েছে। তারপরে দেখা যায় যে অথচ সেখানে কোনো জড়িতই ছিলেন না। এইখানে একইভাবে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। সেই ন্যারেটিভটা কি হচ্ছে যে
ওনারা দেখেন 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশে দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে, এটা সবাই জানে, ওপেন সিক্রেট। আবার যখন 24 সালে বঙ্গবন্ধু কন্যা ক্ষমতা ছেড়ে দেন, তখন বাংলাদেশের অবস্থান ছিল 24তম। এই 25 সালে, গত 25 সালে সেটা আসছে 13তমতে। তাহলে দুর্নীতি কখন হলো? আর যদি বঙ্গবন্ধু কন্যা দুর্নীতিই করে থাকবেন, তাহলে এত উন্নয়ন কিভাবে হলো? দুইটা ম্যাথ কিন্তু মিলে না, অঙ্ক জি মিলে না। আমাদের জি জি ছোটবেলা করেছি, অঙ্ক মিলে না। সুতরাং এই যে সৃষ্টি করা হয়েছে, এটা হচ্ছে এটা হচ্ছে তাদের ন্যারেটিভ। আপনি দেখবেন, আপনি জি হয়তো পড়ে থাকার কথা, দরবারে জহুর নামে জহুর হোসেন চৌধুরীর একটা বই আছে। তো ওই বইতে উনি এটা একটা লিখছেন একটা জায়গায়। আমি ছাত্র জীবনে যখন ইঞ্জিনিয়ারিং পড়ি তখন বইটা পড়ছিলাম। তো ওখানে লিখেছেন যে পিপলস লীগের সম্মেলনে এটা সম্ভবত 78 অথবা 79 আপনার মতিঝিলে শাপলা চত্বরে ওখানে ডক্টর আলিম আল রাজি বলছেন যে 1975 পর্যন্ত বাংলাদেশে কোটিপতির সংখ্যা ছিল 6 জন। আর 1980 সালে সেই, সরি, 1978 অথবা 79 সালে এসে দাঁড়ায় 80 জন অথবা 85 জনের মতো। তখন বলছিল, তাহলে কি আওয়ামী লীগ নেতারা কম্বলের ভিতর উকুন মেরেছিল? তখন উনি যখন বক্তৃতা দিয়ে নামছেন স্টেজ থেকে, তখন ওনাকে সাংবাদিকরা, ইভেন জহুর হোসেন চৌধুরী ধরছেন যে, এই কথা আপনার মতো একজন বিজ্ঞ আইনজীবী, আবার এত পার্লামেন্টেরিয়ান, এই কথা বলেন কিভাবে? তো বললেন যে, এই যে বাংলাদেশে ব্যাংকের হিসাব। এই একই অবস্থা এখনো দেখছেন যে বলা হয়েছে যে বাংলাদেশে দুর্নীতি হয়েছে বঙ্গবন্ধু কন্যার সময়, কিন্তু তাহলে এত উন্নয়ন কিভাবে হলো? ওয়ারাজ এখন কম্পেয়ার করেন যে এখন দুর্নীতিতে 24 থেকে নেমে এসে 24 থেকে এসে দাঁড়ালো 13তমতে। আবার 2001 থেকে 2006 পর্যন্ত ছিল চ্যাম্পিয়ন, ছিল দুর্নীতিতে। জি কোনো উন্নয়ন হয়নি। তারা বলেছিল যে, তারেক রহমান বলেছিল যে, শ্যামলদা আপনি আপনার বন্ধুর জন্য মন খারাপ করেন না। না, আমরা 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 জিয়া ভাই এখন জিয়া ভাই বলছে আমরা যে আপনারা জিয়া ভাই সন্ধ্যায় ঘরে জিয়া ভাই বিদ্যুৎ আমরা যাবেন। 18 মাসের অপকর্মগুলো জানতে চাই। আসি। তো জি এইটা এখন 18 মাসে ওই একই অবস্থা হয়েছে। একটা পদক্ষেপ নেওয়া হয়নি। যে পদক্ষেপের মাধ্যমে কোনো মেগা প্রজেক্ট হাতে নেওয়া হয়নি। আবার হ্যাঁ মেট্রো রেলের যে প্রজেক্ট গুলা ছিল, সেটার খরচ দ্বিগুণ হয়েছে। এর জি বাইরে দেখেন যে আ আপনি জানেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেটার জন্য সমস্ত জিনিসপত্র আসলো, এয়ারপোর্টে পৌঁছালো। তারপর সেটাকে পুড়িয়ে, মানে $1 বিলিয়ন। তার মানে দেখা যাচ্ছে যে এই সময়ে কাজ তো হয়নি, দুর্নীতির পরিমাণ অনেক বেশি অংশ হয়েছে। অনেক বেড়ে গেছে। জিয়া ভাই অনেক আপনার বেড়ে কাছে গেছে। আবার আসবো, আবার এইটা আসবো, হচ্ছে আবার আসবো। অবস্থা। আপনি আপনি আশা করি আগামী যখন আসবো, মানে প্রফেসর শ্যামল সাহেবের পরে আপনি স্পেসিফিক আমাদের নাম ধরে উপদেষ্টাদের চরিত্র এবং কৃতিত্ব বর্ণনা করবেন, সেটা হলে সুবিধা হবে। আচ্ছা শ্যামলদা, আপনার কাছে একটা প্রশ্ন হলো, আপনার এর পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা, এটা কি অমিট করা যায় কিনা? এটা কি আউট করা যায়? যা আছে তাই। আপনার ওই যে যেমন কেটে যাচ্ছে, আপনাকে দেখা যায় না, আপনার ফেইসের অর্ধেক দেখা যায় না। সমস্যা হলো আপনি আমি যদি, তো কিন্তু ইয়ে না, ক্রোমা ইউজ এক্সপার্ট করলে না। হয় কি, একদম পারফেক্ট লাইট হইতে দাঁড়ান হয়, না দাঁড়ান, হইলে হয় না। ঠিক করে, আমি ঠিক করতে চেষ্টা করতেছি। যাই হোক, আপনি ওই যেভাবে আপনার ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড ইফেক্ট একটা ইয়ে আছে, যে কি জানো, সেটিংসে যে ব্যাকগ্রাউন্ডটা আউট করে দিলেই আপনার অরিজিনাল, তাহলে একদম ফেস টেস ক্লিয়ার হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটা এখন ঠিক আছে, এখন ঠিক আছে। না জি আমি জি, এরকম না শ্যামলদা দিয়ে, আপনার কাছে না না না, এটা প্রবলেম হবে। এই যে আপনার একদম অর্ধেক থাকে না, বডির মাথার অর্ধেক থাকে না। আচ্ছা আপনি তাহলে, এইভাবে থাকেন, এইভাবে থাকেন, এইভাবে থাকেন। নেক্সট আপনি ঠিক করে নিন। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। এখন আপনার কাছে যেটি আমরা জানতে চাই যে, আমাদের জিয়া করিম ভাই কিছু বলেছেন, তিনি ওই যে অতীতের ব্যাখ্যাও দিয়েছেন অনেক। কিন্তু আমরা এখন যে আমাদের, যেহেতু আজকের বিষয় হচ্ছে উপদেষ্টাদের যত অপকর্ম, উপদেষ্টাদের চরিত্র কৃতিত্ব সম্পর্কে আমরা ওনাদের সাফল্য ব্যর্থতা সম্পর্কে ভুলে গেলে চলবে না। সো আমাদেরকে এগুলো মনে করিয়ে দিতে হবে দর্শকদেরকে, মানুষদেরকে, দেশবাসীও জানে। আপনারা যতটুকু জানেন, হ্যাঁ, জিয়া ভাই বলছে দুদকে অনেক চিঠি পড়তেছে, অনেক অভিযোগ আছে। আপনার দৃষ্টিতে এতদিনে আপনার বিশ্লেষণ কি? আমাদের আইন উপদেষ্টা, আমাদের পরিবেশ উপদেষ্টা, আমাদের ফারুকী, আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জি প্লিজ। হ্যাঁ, আমার ধন্যবাদ। আমি আসলে শুনছিলাম জিয়া ভাইয়ের কাছে ইনফরমেশন অনেক বেশি থাকে। আমি তো এত ইয়ে না, এত কানেক্টেড না। আম তবে মোটামুটি কিছু কথাবার্তা তো বলাই যায়। ধরেন যে আপনার এরা ক্ষমতায় এসে আওয়ামী লীগকে একেবারে ধুয়ে দিল।
না, কোটি কোটি ডলার পাচার করেছে, হাজার হাজার কোটি ডলার দেবপ্রিয়কে দিয়েও করা হলো। এখন কথা হলো যে এটা বলার পরে আপনি কি করলেন? আমরা সমাজবিজ্ঞানের ভাষায় এটাকে বলি অ্যান্টাই করাপশন থিয়েটার। অ্যান্টাই করাপশন থিয়েটারে কি হয়? থিয়েটার জিনিসটা কি? থিয়েটার হচ্ছে যে আপনি সামনে এসে, আর আপনি তো এটার সাথে জড়িত, আপনি জানেন এগুলো, যে সামনে আপনি থিয়েটারে অভিনয় করলেন, মানুষকে দেখালেন যে আপনি কত ভালো অভিনেতা। হ্যাঁ, আপনি মোহাম্মদ খন্দকার মোহাম্মদ ইসমাইল দুর্নীতির বিরুদ্ধে বিশাল এক অভিনয় করে বক্তৃতা দিলেন। এখন আপনি যখনই এই অভিনয়টা শেষে আপনি আপনার ড্রেসিং রুমে ফিরে গেলেন, আপনি কিন্তু খন্দকার মোহাম্মদ ইসমাইল হয়ে গেলেন, আসল খন্দকার মোহাম্মদ ইসমাইল। আর আপনি যদি চোর হন, তাহলে আপনি মহানন্দে ওখানে চুরি করলেন, আপনি মানুষের সামনে, আপনার দর্শকদের সামনে আপনি দেখালেন যে আপনি খুবই ভালো মানুষ। এই ব্যাপারটি এই মোহাম্মদ ইউনুস এবং তার যে গং, এই গংটির ক্ষেত্রে ঘটেছে। এটাকে আমরা বলি প্রিন্সিপাল এজেন্ট ডিসক্রিপেন্সি। প্রিন্সিপাল হচ্ছে মানুষ, আপনি মানুষের সামনে আপনি এরকম করলেন এজেন্ট হিসাবে। যখনই আপনার মানুষের কাছে আপনার দায়বদ্ধতা থাকে না, তখন এজেন্ট করে কি, তার ইচ্ছা মতন চলাফেরা শুরু করে। তো এই নিয়ে তো বিশাল বিশাল তত্ত্ব আছে, অনেক কিছু আছে। যাই হোক, সেসব তত্ত্বের মধ্যে না গিয়ে এ পর্যন্ত বলা যায় যে বাংলাদেশের এই যে রাষ্ট্রীয় কাঠামোটা, এটা এই খালি মুখের কথায় কিছু চেঞ্জ হবে না। এটা এখনো দেখছেন আপনি, 7 দিন না 10 দিন গেছে, কি শুরু করেছে, $1000 নিয়ে গেল মিন্টু, ওই এক ব্যবসায়ীকে বসিয়ে দেওয়া হলো। বাংলাদেশের ইতিহাসে এটা নাই। যা আমরা নতুন সরকারে এখনো আসিনি। আমাদের কথা হলো যে আমি আমি বললাম আর বলতেছি কি। যে আমাদের বিষয় যেটা অপকর্মগুলো, যেহেতু আমরা বিষয় এটা দিয়েছি, আমরাও হ্যাঁ, সেটা শুনতে চাই, দর্শকও সেটা শুনতে চায়। মানে হ্যাঁ, এরকম কোনো স্পেসিফিক, যেমন হ্যাঁ, ইয়ের আইনজীবী বলছে, জিয়াউল হাসানের আইনজীবী বলছেন যে তাদের কাছে 400 কোটি টাকা চাওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লুটপাট করেছে, টাকা হ্যাঁ, মারানোর কারখানা বানিয়েছে। এই হ্যাঁ, যে এই sure. স্পেসিফিক ওইটা বিষয়গুলো, আর হ্যাঁ, নতুন কোন তথ্য জানেন কিনা সেগুলো না, যদি স্পেসিফিক নতুন বলেন। তথ্য মানে যেগুলো আপনারা জানেন সেগুলোই বলি একটু। আমি দেখছিলাম আর কি আপনাদের এই প্রোগ্রাম উপলক্ষে যে অবস্থাটা কি, যে এখন তো আচ্ছা। ধরেন এগুলো তো আর প্রমাণিত হয় নাই, বা এগুলো আপনার কোথাও কোর্টে প্রডিউস করা হয়নি, কিন্তু যেটা দেখা না, যাচ্ছে আপনি শোনা, যেহেতু জিয়াউল হাসানের আইনজীবী স্পষ্ট বলে দিয়েছে মিডিয়াতে এসে। হ্যাঁ, না, আর না, আমাদের স্পষ্ট বলে দিয়েছে। আর আমাদের এই যে এখন যে জেনারেল ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, তিনি, কেউ বলছেন তিনি ফ্রুটিকা খেয়ে এখন সমানে সত্য কথা বলে দিচ্ছেন, এতদিন কোনো ব্যবস্থা নেননি। এগুলো একটু স্পেসিফিক করা, একটু স্পেসিফিক আচ্ছা, করা। না, না, আমি বলছি আপনার ধরেন যে এই জিনিসটা শুরু হয়েছে তো আপনার মাথাতে যদি সমস্যা থাকে, আপনি জি, ক্ষমতায় এসেই 666 কোটি টাকা মেরে দিয়েছেন। তো হয় কি, হ্যাঁ, আপনি যখন মারবেন, আপনি যখন এভাবে তারপর আপনার এই যে ট্রাস্ট করে টেলিকম, গ্রামীণ টেলিকম, ওই গ্রামীণ ট্রাস্ট কি করেছেন না, ওখানে আপনার কোটি কোটি ডলার টাকা আপনি সরিয়ে ফেলছেন। তো আপনি যখন আত্মসাৎ করবেন, তখন আপনার যারা শিষ্য, তারা তো ফ্রি হ্যান্ড পেয়ে যাবে। এখন শুধু তো আপনার জিয়াউল করিমের এই ব্যাপারটা না, আপনি জাস্ট খেয়াল করেন ট্র্যাকটা শুরুর থেকেই। এই যে বাচ্চা বাচ্চা এই যে ছাত্ররা, এই আসিফ, ওর নাম কি, আসিফ আসিফ মাহমুদ মাহমুদ, সজীব ভুঁইয়া। হ্যাঁ, সজীব, আপনি দেখেন তো তার তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এসছে, মানে কোটি কোটি, মানে আপনি ভাবতে অবাক লাগবে হয়তো যে আমাদের, মানে আমরা যখন ছাত্র ছিলাম, আমরাও যে খুব ভালো মানুষ ছিলাম তা তো না, কিন্তু এইভাবে টাকা খাওয়া, এ কি কারবার ভাই, এটুকু বাচ্চা ছেলে পেলে, নাহিদ, না, এরা সব কিন্তু ওই যে ওই অভ্যুত্থানটার নেতাদের রূপ দেখেন যখন ছিল সে, আহ, তার অফিসাররা, মানে তার কি বলে, পিএসরা কি করেছে, এপিএসরা। সজীব ভুঁইয়ার ক্ষেত্রে এটা সত্যি। আপনি মাহফুজেরও শুনেছি যে অস্ট্রেলিয়াতে তার ওই ব্যাংকে তার টাকা গেছে। আর এদিকে যারা ভালো ভালো চেহারার মানুষ, হ্যাঁ, আমার আপনার মতন, আমার তো চেহারা ভালো না, যাদের চেহারা ভালো, যেমন ধরেন আসিফ নজরুল। আসিফ নজরুলের বিরুদ্ধে আজ কালকে না পরশু আমি দেখলাম একটা খবর, যে তিনি আহ, বদলি বাণিজ্যে 50 লাখ থেকে 2 কোটি টাকা করে ঘুষ নিতেন। এখন আপনি এবং উনি এসেই যেটা করলেন, কেন করলেন এটা, তাহলে যদি এই অভিযোগটা মিথ্যা হয়, উনি এসেই আপনার যত সাব রেজিস্টার আছে বিভিন্ন লুক্রেটিভ জায়গায়, এই জায়গায় সাব রেজিস্টার তিনি বদলি করা শুরু করলেন। হ্যাঁ, বলা হয় যে এই সমস্ত জায়গাগুলো থেকে তিনি টাকা বানিয়েছেন। জি, এছাড়া তো তার প্রচুর, বিরুদ্ধে প্রচুর। আমাদের আমেরিকাতে অনেক কথাবার্তা আছে। হ্যাঁ, আপনার আরো স্পেসিফিক হচ্ছে, যেমন ধরেন যে এই যে রেজওয়ানা চৌধুরী, জি, পরিবেশ আপা,
রিজওয়ানা পরিবেশ হাসান। আবার বিরুদ্ধে, হ্যাঁ, রিজওয়ানা হাসান, সরি। তার বিরুদ্ধে তো ধরেন আজারবাইজান, দুবাই এবং আমাদের এই আমেরিকায় এই এই টাকা পাচারের 12,000 না কত হাজার কোটি টাকা। আপনার বা সুন্দর নির্দোষ চেহারার মানুষ নূরজাহান বেগম, তার বিরুদ্ধে এরকম 9,000 কোটি টাকার কি হেলথ প্রজেক্টে কি কি ঘটনা আমি আমি দেখলাম। উনি আমি ছিলেন, উনি কি শেষ উপদেষ্টা ছিলেন? এটা উপদেষ্টা ছিলেন উনি নুরজাহান স্বাস্থ্য বেগম? স্বাস্থ্যের উপদেষ্টা, স্বাস্থ্য। স্বাস্থ্য স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন? না, হ্যাঁ হ্যাঁ মানে এটা দেশবাসী তো জানে না। ছিল তাইলে না? হ্যাঁ, মানে জি, স্বাস্থ্য হুম, উপদেষ্টা ছিল। ওনার একটা হেলথ হুম, প্রজেক্ট এটা আমি দেখলাম 9,000 কোটি টাকার গোপন একটা অভিযোগ স্বাস্থ্য এসছে। উপদেষ্টা, জি। হ্যাঁ। হিডেন, হিডেন। আ না, হিডেন হিডেন না, উনি তো ইয়েতে ছিলেন। আরে এই ছিলেন, উনার কথাবার্তা মানুষ তো শুনে নাই। আচ্ছা, উনার ও কথা তো না, না, দেখে নাই। ওইটাই বলছি যে ওই যে উনার চেহারাই নির্দোষ, দেখে নাই। উনি হিডেন ছিলেন নির্দোষ আরকি। না, না, জি, ওটাই বলছি যে নির্দোষ চেহারার মানুষ বা হুম। নির্দোষ বা ইয়ে একটা ইমেজ আরকি। আপনি আমাদের যে এই যে খুব লম্বা, লম্বা কথা বলতেন, আমাদের যে এই যে রেল মানে কি বলে মেট্রো রেল নিয়ে আ উনার নাম কি যেন ভদ্রলোকের? সেক্রেটারি ছিলেন আগে। আ একটু দাড়িওয়ালা, কি যেন নাম উনার? বেশ জাত উপদেষ্টা? বলছে। হ্যাঁ, উপদেষ্টা ছিলেন। উনার নাম কি? তৌহিদ না, তৌহিদ নন। তৌহিদ অনেক পররাষ্ট্র, কি পররাষ্ট্র। পররাষ্ট্র পররাষ্ট্র না, তো না উনি না। আমি বলছি যে এই যে মেট্রো রেলের যে মন্ত্রণালয়, এই যে ভদ্রলোক আ সেক্রেটারি বাণিজ্য ছিলেন। উপদেষ্টা? না, না, না। আচ্ছা। উনার নাম কি? নামটা দেখেন, আজকাল বয়স হয়ে আচ্ছা গেছে তো। যাক, আমরা আচ্ছা যাক, উম উনি বললেন যে মেট্রো রেলে অনেক খরচ হয়ে গেছে। শেখ হাসিনা প্রচুর টাকা পয়সা খরচ করছে। উনার উনার সময়তেই ঠিক এর কয়েকদিন পরেই একটা আসলো যে ডাবল বাজেট উনি বললেন মেট্রো রেল চালু করতে। বাজেট, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, উপদেষ্টার প্রত্যাশিত মধ্যে উনি। দাঁড়িয়ে আছে শুধু ধর্ম উপদেষ্টারা। আর মনে হয় কারো নাই তো। আর না, আরেকজন আরেকটু ইয়ে দাঁড়ি আরকি। এটা ওই দাঁড়ি নয়। এটা হচ্ছে আপনার ওই ফ্রেঞ্চ কাট। ফ্রেঞ্চ। আমরা যেটাকে ফ্রেঞ্চ কাট বলি। ওই জি, ভদ্রলোক। জি, জি। সিএস ইয়ে সেক্রেটারি ছিলেন আগে আগের সময়। তো যাই হোক, এখন জি, এগুলা জি, আপনি বলে শেষ জি, করতে পারবেন না। জি, শেষ আপনি করতে একটা জিনিস পারবেন না। জি, জি, হ্যাঁ, আপনার এখন এন্ডিংটা একটু এই বক্তব্যের যে আমরা জিয়া ভাইয়ের কাছে যাব। না যাবেন। ঠিক আছে, আমি আমি শেষ করে দিই। সেটা হচ্ছে যে আপনি জি, যখন শুরু করবেন চুরি দিয়ে, চলতেই হুম, থাকবে। এই জি, সরকারের শুরুটাই হয়েছে চুরি দিয়ে। এবং জি, বলা হয়ে থাকে, আমি শুনেছি যে মানুষ বলছে যে শেখ হাসিনা 18 বছরে যেটা করে নাই বা যেটা করতে পারছে, এরা 18 মাসে সেটা ক্রস করে গেছে। এইটি হলো ধ্বংস আমার করে এন্ডিংটা। গেছে। জি, 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 আপনার কাছে আবার আসবো। জি, জিয়া ভাই আপনার কাছে যাব। তবে আমরা যে কথাগুলো শুনি সেটা খুব উদ্বেগজনক। এই যে দুদকে যদি এত চিঠি পড়ে থাকে, কেউ হয়তো নির্ভয়ে দিচ্ছে, কেউ হয়তো ভয়ে দিচ্ছে, কেউ হয়তো ভয়ে দিচ্ছে না। ঠিক আছে? বলতে চাচ্ছে না। আবার টাকা-পয়সার লেনদেন এটাও অনেকে বলতে চাচ্ছে না। অনেক দুর্নীতির কথা আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথা, দুর্নীতির কথা আছে। বিভিন্ন জায়গায় টাকা খেয়ে আব্দুল আল মামুন সাহেবকে রাজসাক্ষী বানানো হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য। আবার এই ধরনের দুর্নীতি এবং এখানে প্রচুর টাকা-পয়সার লেনদেনের কথা আছে। আমাদের আইন উপদেষ্টা বিভিন্নভাবে তার টাকা পাচার, টাকা গ্রহণ, বিভিন্নভাবে বদলি বাণিজ্য আপনার প্রফেসর শ্যামল যেটা বললেন, বদলি বাণিজ্য করে উনি বহু টাকা ইনকাম করে ফেলছেন, রাষ্ট্রের ক্ষতি করেছেন। নতুন শিশু উপদেষ্টা যারা ছিল তাদের দুর্নীতির কথা এটা সবাই জানে। তার এপিএস এ যদি ৳৩৫০ কোটি না ৳৩০০ কোটি সরায়, তাহলে তার বস কি অবস্থা? বসের অবস্থা বোঝা যায় না? তো সেইগুলো ধীরে, ধীরে বেরিয়ে আসছে এবং জনগণ সেটা প্রকাশ করছে। যেমন জিয়াউল হাসানের কথা তো তার আইনজীবীই বলেছে। ৳৪০০ কোটি চেয়েছে। উনি বলল যে, "আমাদের সারা বংশের ১৪ গোষ্ঠীর সব বিক্রি করলেও ৳৪০০ কোটি হবে না।" তো শিশির মনির এবং তাজুল ইসলামের নেতৃত্বে এটা কিন্তু তাজুল ইসলাম গর্ব করে বলেছিল, "পৃথিবীর সারা পৃথিবীও যদি দিয়ে দেয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কেনা যাবে না।" কিন্তু উনারা বহুবার অল্প টাকায় বিক্রি হয়েছেন। ঠিক আছে? আমরা জিয়া ভাই আপনার কাছে আসি একটু স্পেসিফিক উপদেষ্টাদের যত অপকর্ম আমাদের আজকের বিষয়। আপনি যদি আপনার ভান্ডারে কিছু থাকে টাচ আচ্ছা, করবেন। বা আমার আমার কাছে যেটা আছে, অনিয়মটাও আপনি উল্লেখ করতে পারেন। আমি অপকর্ম বলতে শুধু আসছি। টাকা লুটপাট না। না, জি। আমি আসছি। যেমন আ যে পরিবেশ ব্যাপারটা বলছি তো ৳১২,০০০ কোটি। বিদ্যুৎ বিদ্যুতে ৪০,০০০ কোটি টাকা। তাজুল শিশির ৳১০০,০০০ কোটি। তারপরে আসিফ নজরুল ১৪,০০০ কোটি টাকা। আম আ ফয়েজ তৈয়ব, হ্যাঁ, ফয়েজ ওফ! তৈয়ব ওরে আগে পালাইছে। ৫০৫ কোটি টাকা। ৫৫০ না কত যেন। হ্যাঁ, তো এইগুলি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারটা বললেন, ওদের পিএসটা আপনার মনে আছে তানভীরের কথা, ১ম দিকে আছে ৳৪০০ কোটি। তারপরে
নাহিদের পিএস ৩০০ কোটি টাকা, এগুলি তো অহরহ। আবার তারা তো হাঁস খেতে যায় ওয়েস্টিনে। ওয়েস্টিন থেকে হ্যাঁ, নিলাম কয়েকদিন আছে আগে একজন ঐরকম একজন মেয়ে সমন্বয়ক তাননিনাকে যেন তাকে গ্রেপ্তার করা হলো। তারপরে সে ৫০ কোটি টাকা চাঁদা আদায়ের জন্য সুরভি গ্রেপ্তার করা। তারপরে তাকে সুরভি ছেড়ে দেওয়া হলো এবং ছেড়ে দেওয়ার পরে সে বলল যে এইখান থেকে ২০ কোটি টাকা গেছে নাহিদের পকেটে, ২০ কোটি টাকা আরেকজনের পকেটে। তো এটা তো আপনার ওপেন সিক্রেট যে একটা দেশকে ধ্বংস করার জন্য যা, যা করা দরকার সেটা তারা করেছে। না হলে আপনার ঋণের পরিমাণ কেন বাড়লো? এটা তো আমাদের বাণিজ্য উপদেষ্টাই বলেছেন যে আমাদের ঋণের পরিমাণ কতটা বেড়েছে। সুতরাং এটা তো নতুন কোনো কিছু না। এই গত সরকার এসছিল দেশটাকে, যে ব্যক্তিটা আসছিল যে দরিদ্র মোচন করবেন, সেটা দরিদ্রতা বাড়িয়ে দিয়ে গেল আমাদের। কেমন? আপনি যদি ওয়ার্ল্ড ব্যাংক বা অন্য জায়গার রিপোর্ট দেখেন, সেখানে বারবার বলতেছে আমাদের একেবারে বিলো প্রপার্টি লেভেলে লোক ছিল মাত্র ৭৫ লক্ষ, যাদের একেবারে তাদের সংখ্যা বেড়ে দাঁড়াইছে ১,৭৫,০০,০০০ সুতরাং উনি তো এই 18 মাসে যদি অবস্থা করতে পারে, তাহলে সেই দেশে কি অবস্থায় রেখে গেছে দেখেছেন। আপনি দেখেছেন এখন যিনি বিদ্যুৎ মন্ত্রী, উনিও বলেছেন বিদ্যুৎ ক্ষেত্রে কি হয়েছে। সুতরাং এই উনি যেখানে বলছে ৪৫,০০০ কোটি এই টাকার যে ঋণ। ইসমাইল, জি এই যে বিদ্যুৎ মন্ত্রীর কথা বলছিলাম আমি, হ্যাঁ, এই ও ও ভদ্রলোকের নামটা ভুলে গেছি আমি। হ্যাঁ, ওই তো এই আমি যে বিদ্যুৎ বললাম সাহেব উপদেষ্টা, টুকু সাহেব হ্যাঁ না 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 না, উপদেষ্টা, বিদ্যুৎ উপদেষ্টা উপদেষ্টা। যিনি। ও ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, ওই হ্যাঁ, যে না, মানে আমি তাহলে ওনার ওনার তাহলে কথা বলছিলাম। তাহলে দেখতে উনি পাচ্ছেন ওনার যে পেট ব্যাপারটা বড় পেট মোটা, হচ্ছে যে হ্যাঁ দুর্নীতি হয়েছে এবং তারা দুর্নীতি করে অর্থ পাচার করেছে। না হলে আসিফ খান ও ফজল করিম সজীব ভুঁইয়া কেন ভ- সুইজারল্যান্ডে যাবেন? সুইজারল্যান্ডে যাবেন। আসিফ নজরুলের কি কাজ সুইজারল্যান্ডে? সে আইন মন্ত্রী, একটা আইন উপদেষ্টা একটা দেশের। তারা কেন সুইজারল্যান্ডে বারবার যেতে যান? সুইস ব্যাংক আছে না ওখানে, সুইজারল্যান্ডের ব্যাংক তো আছে। এইবার আসেন তুলে। সেই জন্য বললাম ওমা যে ওই ৭৫ পরবর্তী যে জিনিসটা হয়েছিল একই অবস্থা হয়েছে। দেখেন, যারা বলে যে পদ্মা সেতু করে বঙ্গবন্ধু কন্যা খারাপ কাজ করে, তাদেরকে বলি যে পদ্মা সেতুর ওই পারে যে কথাটা বলুক তো, সাহস থাকলে। দেখেন তাকে ওই যে বলবে তাকে ওই পদ্মার ভিতরে দিয়ে ফেলে দিয়ে বলবে যে তুমি পদ্মা সাতটায় পার হও রে ভাই। জি 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 যেখানে আচ্ছা আমাদের বাড়িতে যেটা বঙ্গবন্ধু বারবার বলছে যে পাটগাতি ঘাট, যেটা বঙ্গবন্ধু কন্যাও মাঝে মাঝে বলছে ছোটবেলা ঢাকা থেকে যেতে ২২ থেকে ২৪ ঘন্টা, আমিও বলছি ২৪ ঘন্টা সময় লাগতো, সেইখানে আমরা ৩ ঘন্টায় পৌঁছাই। জি তাহলে বুঝতে পারেন যে আমাদের জি যোগাযোগ এবং আপনারা তো ওই চালের অঞ্চলের দাম যত খাদ্যশস্য চালের এটা কত কুইক ঢাকায় আসতে পারে। ঢাকায় আসে, হ্যাঁ চালের দাম আপনারা ২০ টাকা বাড়িয়েছেন, এটা তো আপনাদের উদ্ধত্ত কম না, আপনারা তো আচ্ছা আপনার কাছে আবার আসবো। আচ্ছা আমি প্রফেসর সাহেব, আপনি সমাজবিজ্ঞানের ভিত্তিতেই আমাদের এখন মন মানসিকতা আমাদের ডক্টর ইউনূসকে আপনি কিভাবে দেখেন সেটা যদি একটু বলেন। আর ওই বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টার নাম হলো ফাউজুল করিম, উনি রাইট, হ্যাঁ ফজলুল বেশ করিম। জি জি আমি একটু সমাজবিজ্ঞানের দৃষ্টিতে আমাদের সোসাইটি, আমাদের ডক্টর ইউনূস সাহেবের মন মানসিকতা, ওনার মনস্তত্ত্ব, উনি কি, হ্যাঁ উনি দেশের কোনো কিছুই উনি জানেন না, সবসময় হাসি খুশি সবার সাথে ২ হাতে হ্যান্ডশেক করেন, উৎসব ঈদের আনন্দ। জি জি প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ। আসলে সমাজবিজ্ঞান তো আপনি আমার চেয়ে ভালো জানেন। সমাজবিজ্ঞান, বই পড়ে সমাজবিজ্ঞান আর একেবারে ফিল্ডে সমাজবিজ্ঞান অন্য জিনিস। তো আহ, না আমার ওই একেবারে ওইরকম কোনো ক্ষমতা নাই যে আমি এগুলা সব ব্যাখ্যা করে ফেলবো। তবে মোটামুটি ভাবে আপনি দেখেন, এই সেই ইউনূস তার সারা জীবনে কোনোদিন বাংলাদেশের কোনো বিষয়ে তিনি কোনো কথা বলেন নাই। বাংলাদেশে যে যখন আপনার দুর্ভিক্ষ হলো ৭৪-এর ঘটনা, উনি তখন কিন্তু কিছু বলেন নাই কোনোদিন। আপনি দেখবেন না, একটা রেকর্ডও পাবেন না কোথাও তিনি দুঃখ প্রকাশ করেছেন বা কষ্ট পেয়েছেন, কোথাও পাবেন না। কিন্তু আপনি কোথায় পাবেন? তার তিনি যখন ক্ষমতায় এলেন, এক ইয়েতে যেয়ে তিনি ওই যে কি সামিটে গেলেন, ওখানে যে তিনি কেঁদে ফেললেন যে এই ৭৪ সালে এই ঘটনা ঘটেছে। তাকে কোনোদিন আপনি কাঁদতে দেখবেন না। ৭১ সালে যে ৩০ লাখ লোক মারা গেছে, এই উপলক্ষে তাকে কোনোদিন কাঁদতে দেখবেন না। আপনি ১৫ই আগস্টে যে এই যে আপনার এইভাবে একটা শিশু-টিশু ধরে সবাইকে, আপনি বঙ্গবন্ধুর কথা বাদ দেন। বঙ্গবন্ধু ওয়াজ দ্য ফিজিক্যাল এম্বডিমেন্ট অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স, যেটা আমাদের ওই যে মঈনুদ্দিন খান বাদল বলেছিলেন।
তাকে আপনি মেরে ফেললেন, সেটা ঠিক আছে, কিন্তু আপনি রাসেলকে মারলেন কেন? আপনি গর্ভবতী নারী মারলেন কেন? তো এদের জন্য আপনার কোনোদিন ওনার চোখে জল আসেনি, কোনোদিনই জল আসেনি। আসার দরকার নাই, জল আসার দরকার নাই, উনি তো উচ্চারণও করেন না। না না, সেটাই বলছি। তারপরে তো আপনার জিয়াউর রহমান মারা গেলেন, জিয়াউর রহমানের জন্য ওনার কোনো দুঃখ হয়নি। ৩রা নভেম্বর এই যে খালেদ মোশাররফ পরে ৬ তারিখে ৬ নভেম্বর এনারা মারা গেলেন, আপনি দেখবেন না। আগে পরে কিন্তু অনেক ঘটনা ঘটেছে বাংলাদেশে, বাংলাদেশে ভয়াবহ বন্যা আরো হয়েছে, কোনোদিন করেন নাই। তিনি কবে করলেন? ওই সময়। তাহলে এই যে চারিত্রিক আপনি যারা ফ্রেম করেন, আপনি কি দেখলেন, কি বুঝলেন? ওই যে ম্যাকিয়াভেলির কথা আমি বারবারই বলি যে মনের কথা মুখে বলতে হয় না, মুখের কথা মনে বিশ্বাস করতে হয় না। এইটা হচ্ছে ডক্টর ইউনূস। এইটা আপনি দেখবেন ডক্টর যে ইউনূস, জি। প্রত্যেকটা স্টেজে তুমি যখন মেটিকুলাস ডিজাইনের কথা বলছেন, তিনি একবার একটা বলেন, একবার বললেন মেটিকুলাস ডিজাইন, মানে তার যখন বুঝলেন যে আরে এ তো আমাকে আমাকে আমি তো আমার নিজেকেই এর মধ্যে ইয়ে করে ফেললাম। এরপরে তিনি বললেন যে আমি তো রাষ্ট্রীয়ভাবে বলতে চাইনি, এবং বললেন রিসেট বাটন। রিসেট বাটন যখন মানুষ বললো যে আরে রিসেট বাটন এটা কি কথা, তখন তিনি বললেন যে আমি তো রিসেট বাটনকে এইটা অন্য ব্যাখ্যা করেছি। হুম, এই হুম, লোকটি আপাদমস্তক ভণ্ড, জি, সমাজবিজ্ঞান জি। লাগে না, এটা আপনি সবাই বোঝে। এমনি 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 হ্যাঁ, আমরা জিয়া ভাই উনি বলছেন যে আপাদমস্তক ভণ্ড, সো এগুলো এস্টাবলিশ করতে হবে, জানতে হবে। এস্টাবলিশ ওকে, করা মানে কি? এটা উনাকে দেখেই তো সারা না, না, দেশের না। মানুষ বুঝে গেছে আমি উনি আমি কি। দিচ্ছি, আপনাকে এস্টাবলিশড করে দিচ্ছি। জি, এস্টাবলিশড করে দিচ্ছি। কেন দিচ্ছি দেখেন। করেন। একজন মানুষ আসলো ১ম এ যেটা শ্যামলদা বলছিলেন যে হুম, উনি হুম। এসে আপনারা ৬৬৬ কোটি টাকা দেখছেন। আমি এর বাইরেও উহ, আরেকটা জিনিস দেখছি। সেটা হচ্ছে কেমন? ধরেন উনি নেক্সট ৫ বছর উনি ট্যাক্স দিবেন না। এটা একটা। ২ নাম্বার হুম, হচ্ছে হুম। অনেক সবচেয়ে অনেক বড় জিনিস যেটা, সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে যে আপনার গ্রামীণে বাংলাদেশের জনগণের হিস্সা ছিল ২৫%। সেইটাকে নামিয়ে ১০% আনলেন। এই ১৫% এর ভ্যালুয়েশন কখনো করেছেন? যেটার মূল্য ১৬,০০০ কোটি টাকা। আপনি ৬৬৬ কোটি টাকা দেখছেন। আমি তো ১৬,০০০ কোটি টাকা দেখছি, যেটা দিয়ে পদ্মা সেতুর অর্ধেক করা যায়। না, তাহলে ওটা একটা বলেছি না, না, আরকি, না, না। অনেক আছে এটা তার আসেন। বিরুদ্ধে। এবং বাংলাদেশের সরকার যাতে এইটার ব্যাপারে ব্যাংকিং রেগুলেশন না করতে পারে, যার জন্য যা করার করেছেন। আপনার এর বাইরে আদম ব্যবসা গ্রামীণের নামে নিয়েছেন, গ্রামীণ ইউনিভার্সিটি নিয়েছেন, ডিজিটাল ওয়ালেট নিয়েছেন। ইহোক কাজ নাই সেটা করেননি। আবার উনি বলেছিলেন যে বাংলাদেশের মানুষের কাছে বললেন যে বাংলাদেশের গত রোজার সময় নেই, এই রোজার আগের রোজায় মনে থাকার কথা আপনার, ইউনাইটেড মানে ইয়া আপনার জাতিসংঘের মহাসচিবকে এনে পাঞ্জাবি পরিয়ে রোজা রেখে ইফতারি করে খুব ভাষণ দিলেন, বললেন যে আগামী বছর ঈদ তারা তাদের দেশে যেয়ে করবে। কারো তারপরে দেখি ফালতু আপনার একটা মানে একটা ১,৮০,০০০ পুশিন হলো। ১,৮০,০০০ পুশিন বিচার হলো। নাই, বিবেচনা পুশিন নাই, হওয়ার চিন্তা পরে নাই। আবার কয়েকদিন উদ্ভট। আগে দেখেন এই যে ইলেকশনের আগে তাদেরকে আপনার পাসপোর্ট দেওয়া হলো। পাসপোর্ট দেওয়ার অর্থ কি? সেই লোককে আপনি কিভাবে বিশ্বাস করেন? সে ভণ্ড প্রতারক ছাড়া আর কি বলবেন আপনি? জি, আপাদমস্তক একটা ভণ্ড মানুষ। ভণ্ড। আপনি জি, দেখেন যে কখনো বাংলাদেশের কোনো বিপদে এসে উনি দাঁড়িয়েছেন, এই করোনাকালীন সময়ে কোনো কিছু আমি দেখাতে পারি হাজারটা চিঠি আমাদের কাছ থেকে গেছে। সেনেটরের কাছে, কংগ্রেসম্যানদের কাছে, ইউএস গভর্নমেন্টের কাছে যে আমরা এটা করি। কিন্তু উনি তারা জানে তো না, উনি হচ্ছেন পৃথিবীর বড় ভিক্ষুক। বাংলাদেশের মানুষকে গরিব বানিয়ে রাখতে পারলে উনি বিদেশ থেকে ভিক্ষা সংগ্রহ করে সেই সংগ্রহের টাকা বাংলাদেশে আনবেন। বাংলাদেশের সরকারকে ট্যাক্সও দেবেন না। ট্যাক্স আবার মকুব চাইবেন। নানান অপকর্ম তাঁর আছে। তিনি ৳১ দিয়ে ১ কাপ চা বাংলাদেশ থেকে কিনে খাননি। এটাও বিদেশ থেকে ডোনেশন আনছেন। হ্যাঁ? উনার চা খাওয়া তো বাংলাদেশে হয়নি। উনার টাকায়, উনার কোনো আয়ের টাকা না। আচ্ছা শ্যামলদা, আপনি একটু ওই যে ১ মিনিটে একটু কনক্লুশন আপনার প্রত্যাশা একটু বলেন যে এদের কি হওয়া উচিত? উপদেষ্টারা এখনো দেশে আছে। এরপরে জিয়া ভাইয়ের ১ মিনিট শুনে একটু শেষ করে দিব। জি প্লিজ। ২ মিনিট আছি। ১ মিনিট তো হবে না, ২ মিনিট লাগবে। আচ্ছা শুনুন, আমি আচ্ছা, বলি। এটা হচ্ছে যে আপনি যেভাবে চিন্তা করছেন যে এই যে ইউনূস সাহেব আমি আমি কনক্লুশনটা দিচ্ছি। তো এখন জি, আমরা আমরা কি দেখলাম? এখন আপনার মাথা যদি এই অবস্থা হয়, আপনার ইউনূস সাহেবের, জিয়া ভাই তো অনেকগুলা বললেন। তার তার আমার কাছে প্রচুর
কাগজপত্র এসছে আর কি, ওনার কোথায় কি আছে, যেগুলা ইয়ে না, মানে বাইরে প্রকাশ হয় নাই, আপনার ওই কোথায় ফ্ল্যাট, কোথায় কি, এই সমস্ত। তো এখন মাথা যদি এরকম হয়, তাহলে বাকি শরীরটা কিরকম হবে আপনি এটা ভাবুন। আপনি দেখুন যে এই যে কয়দিন আগে এর নাম কি, সার্জিস আলম, সে যে বললো যে আমরা অন্তর্বর্তী সরকারের সময় যা ইচ্ছা তা করতে পারতাম, এখানে যেতাম, সেখানে যেতাম, চিফ অ্যাডভাইজার কাছে চলে যেতাম, আর্মি জেনারেলের সাথে চিফের সাথে দেখা করতাম। এখন আর আমরা পারি না। মানে কি? এরা কেন পারতো এরকম? কারণ হচ্ছে যে ওরাও চিনতো ওদের উস্তাদকে, ওস্তাদও তাদেরকে চিনতো। সবাই তো মিলেঝিলেই একটা ইয়েতে ছিল। এখন সমস্যাটা হয়ে গেছে কি, আপনি দেখেন এরা ভয়ে, মবের ভয়ে, আমি একটা পত্রিকায় পড়লাম, মবের ভয়ে এরা এই ঘর থেকে বেরোতে পারছে না, প্রচন্ড ভয় পাচ্ছে উপদেষ্টারা। কালকে দেখলাম একটা, এটা সত্যি মিথ্যে জানি না, একটা রিল দেখলাম যে এক উপদেষ্টাকে ওই পেট্রোল পাম্পের ওখানে পেয়ে মানুষ মারছে। তো এখন আপনি আপনি আমাকে এইটা বলেন যে এই পুরো ব্যাপারটা হলো কেন? ব্যাপারটা হলে কোনো জবাবদিহিতা নাই তো, আর পুরোপুরি মিথ্যার উপর। আপনি তো জানেন যে আমরা সবাই জানি যে এই যেটা যেটার বেসিসে তারা ক্ষমতায় এসেছে সেটা পুরোপুরি একটা মিথ্যা। এটা মিথ্যার বেসিসে তারা ক্ষমতায় এসেছে। তারা বলেছে এক কথা, করেছে আরেকটা জিনিস। তাদের উদ্দেশ্য ছিল আরেকটা। আপনি ডিপ স্টেট বলেন, যেটাই বলেন, একটা জিনিসের মধ্যে নৈতিক ভিত্তি না থাকলে সেটা তো খুব একটা টিকে না। এখন আপনি আপনি নিজে এসছেন হচ্ছে একটা, আপনি দেখেন এই যে বললেন যে এসে ক্ষমতায় যে আমরা সবকিছুর খরচ কমিয়ে দেব, এবং আপনি যখন যাচ্ছেন, আমি পত্রিকা রিপোর্ট দেখলাম, আপনি ৮০,০০০ কোটি টাকা খরচ বাড়িয়ে গেছেন, এস্টাবলিশমেন্ট খরচ, মানে সরকারের যে খরচ। তো এই এই প্রত্যেকটা জিনিসের মধ্যে এক ধরনের ভণ্ডামি দেখবেন, মুখে একরকম, কাজে আরেক রকম। জি এবং এর ফলে যেটা হয়েছে যে আপনার এই উপদেষ্টাদের মধ্যে বেশিরভাগ 90% করাপশন করেছে। এটা 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 খুব পরিষ্কার। এরা যে জি করাপশন করেছে এটা পরিষ্কার। আর আপনি ক্ষমতায় এসে বললেন যে আপনাদের সবার অ্যাসেট আপনি ডিক্লেয়ার করবেন, করেন নাই। লাস্টে এসে যেটা করলে ওটা মেলে না, মানুষ হাসে, ও মানুষ হাসে। এটা হাস্যকর, এটা হাস্যকর তাইলে শয়তানি একটা। পুরা জিনিসটা এদের, এই পুরা এদের এটা অর্গানাইজেশনটা দেখেন না, এটা ভণ্ডামি। বাটপার বাটপার ভন্ডামি বাটপার, বাটপারি। জি জি এই ভাই। যে আপনি এই টার্মটা বললেন বাটপার, দ্যাট ইজ দ্য কনক্লুশন অ্যাবাউট জি দিস গভর্নমেন্ট। ওকে। জি হ্যাঁ? এই যে আপনি বাটপার, দেখেন, জি 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 আপনি দেখেন যে আপনার মনে থাকার কথা যে আদনান রহমান দীপু চেয়ারম্যান সিসিডিএম হুম। বলছিল যে এটা কিন্তু অনেক আগের কথা, সেটা আপনার বলছে, আমার ডেটটা ঠিক খেয়াল নাই। ও 21শে ডিসেম্বর 2025-এ বলছে যে একজন বোর্ড পরিচালক হিসেবে শতভাগ নিশ্চিত করে বলছি পাবনের 15 বছরের সমান দুর্নীতি হয়েছে সর্বশেষ 6 মাসে। আচ্ছা, তাহলে বুঝেন এইবার। আবার আমিনুল ইসলাম যে এখন যিনি ক্রীড়াবিদ, যে বলুন। যে যুব ক্রীড়া মন্ত্রী, সেও বলেছে ও কি পরিমাণ আমিনুল হক। হয়েছে। আমিনুল হক, হান্নান মাসুদ, যার বাড়িতে ভাঙা টিনের ঘর, যার বাবা রিক্সা চালায়, টয়লেট নাই, সেই হ্যাঁ। ব্যক্তি তার হলফনামায় বলছে তার ৬২ কোটি টাকা আছে, সেটা সে স্বীকার করছে। এটা এই পরিমাণ, তার বাইরে কতটা আছে চিন্তা করেন। তার বউয়ের আছে 428 ভরি সোনা। তাহলে চিন্তা করেন যে এরা যদি এই পরিমাণ করে, উপদেষ্টারা কি পরিমাণ করেছে। আচ্ছা, বাংলাদেশে এত আপনার টাকা আপনার আছে শেষ না? আমি করে, তো না, না, বুঝতেছি না। কোটি কোটি বাতাসে টাকা। টাকা উড়ে। আরেকটা জিনিস আপনাকে বলি, ইসমাইল ভাই, দেখেন গ্রামীণ ব্যাংকের যে চেয়ারম্যান, এখনো বোধহয় উনি আছেন, আব্দুল হান্নান চৌধুরী। উনি থাকলেও কি একাধারে, না থাকলেও না, কি? না, না, হ্যাঁ, আপনাদের নোয়াখালীর মানুষ। আ আচ্ছা। এখন বৃহত্তর আমার নোয়াখালীর বাড়িও মানুষ। নোয়াখালী কিন্তু। আমার বাড়ি আচ্ছা, নোয়াখালীর ওকে। মধ্যে। আপনি একটু জিয়া গুগল ভাই। করে দেখেন আব্দুল হান্নান চৌধুরী। উনি, হ্যাঁ, হ্যাঁ, ও হাতিয়ার, হাতিয়ার তো না, আমি না, জানি। আচ্ছা শুনেন, উনি একাধারে গ্রামীণের চেয়ারম্যান, সেই একই সঙ্গে উনি নর্থ সাউথের ভিসি। একজন মানুষ এই ২ টা কাজ কিভাবে করে? ও সে কি গ্রামীণে? হান্নান ভাই আমার তো বাড়ির হ্যাঁ, পাশে। হ্যাঁ, নর্থ সাউথের ভিসি, ও আচ্ছা, আমি অন্য আবার হান্নান গ্রামীণের বুঝেছি। চেয়ারম্যান। এক ব্যক্তি এই ২ টা কাজ। হান্নান। হ্যাঁ। ও নোয়াখালীরা আমাদের হান্নান। হ্যাঁ। আমার বাড়ির পাশে, একেবারে বাড়ির লগে দি। কোন জায়গায় এটা? কোন বাড়ি লগেদি কোন জায়গায়? মাইজদি। মাইজদি তো খন্দকার আমার বাড়ি বাড়ি। আর আরে মাইজদি তো আমার সোনাপুর বাড়ি। আপনি গুগল করেন ও এখন। আপনার সোনাপুর। আপনি গুগল করে দেখেন উনি ছিলেন কিনা এই ২ পজিশনে। উনি আমি ১৯৮০ স্টেডিয়ামের পাশের পাশে মানুষ। আমার বাড়ি। শহীদ বলি স্টেডিয়ামের আচ্ছা, পাশে। আচ্ছা। তাহলে ও এটা তো এই ব্যক্তি একেবারে কখন কি মাইজদিতে। করছেন আমাকে বোঝান তো?
কখন কি করছেন, কোন কাজটা কখন করছেন? যাক, আমরা শেষ করে সোনাপুরের ওই যে প্লেয়াররা ফুটবল খেলতে আসতো, সোনাপুরের দর্শকরা উপরে লাকড়ি, চেলি, এগুলো লাঠি দিয়ে না। এখানে মারামারি করতে আইতো। জি, জি। এখন জিয়া ভাই, এই তাহলে আমরা শেষ করি। এই আপনি নিউ এই ইয়র্ক যদি যান। অবস্থা হয়, ধরেন আম আপনার যদি এই অবস্থা দেশে চলতে থাকে, এই অবস্থায় দেশের আরো খারাপ অবস্থা হবে। একটা দুর্ভিক্ষ জি, হতে পারে। এটা জি। সবাই বলছে। শুধুমাত্র আমরা হুম। বলছি না। কিন্তু এখন এক হচ্ছে যে এই বাটপারের হাত থেকে বাংলাদেশ বাঁচছে। উদ্ধার হইছে, একেবারে উদ্ধার হইছে, ইয়া উদ্ধার হইছে। হ্যাঁ। এখন আপনি যেটা আজকে ইয়ের বক্তব্য শুনছেন তো, ওই যে আমাদের অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলছে, "ভাইরে, ট্যাক্স বাড়ানো ছাড়া কোনো উপায় নাই। সবার উপর এখন ট্যাক্স বাড়াবে।" কারণ আজকেই বলছে। আপনি যখন শুনেন, একজন মানুষ সে আসলে আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। তাহলে আপনার নিজের তো আগে আইন মানতে হবে। আপনি নিজেই আইন মানেন না, তাহলে আপনি দেখেন একজনের চেয়ে আরেকজন ভালো না। কেন আমি বলছি? উনি আসলেন, ওনার ট্যাক্স মওকুফ করলেন, ওনার কেসগুলি সব তুলে নিয়ে গেলেন। উনি নেক্সট 5 ইয়ার্স ট্যাক্স দিবেন না। আসেন এবার তারেক রহমানের প্রশ্ন তাহলে চলে আসে। শ্যামলদার বন্ধু, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আপনি যখন তফসিল ঘোষণা হবে, তারপরে কেউ আর কখনোই ভোটার হতে পারবেন না। তারেক রহমান দেশে ফিরছেন কবে? তফসিল ঘোষণার অনেক পরে, তাই তো? তাহলে উনি ভোটার হলেন কিভাবে? এবং ন্যাশনাল এগুলা আইডি কইয়া তো কিভাবে আর লাভ পেলেন? নাই। এখন তো পাওয়ার কথা না প্রধানমন্ত্রী রে ভাই। হয়ে গেছে এখন। তাহলে প্রধানমন্ত্রী হয়ে গেছে আপনি আমাদের যদি ডক্টর আইন ইউনূসের না মানেন, কারিশমা। তাহলে আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠা করবেন আমাকে বোঝান তো? সেই, সেই, আপনি সেই, আইন সেই, মানবেন না, সেই। তাহলে আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠা করবেন? এই জি। তার আমলেই বাংলাদেশ দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন ছিল। জি, জি। আমরা আর এখন যেটা সেইজন্য বলতে নিউ চাই। ইয়র্ক টাইম বারবার বলছে খাম্বা তারেক। আমি বলিনি, এটা আমার কথা না ভাই। সরি, আচ্ছা, বাট ইটস নিউ ইয়র্ক আচ্ছা, টাইম আচ্ছা, বলতেছে। যাই হোক, আজকে আমি উপদেষ্টাদের মধ্যে থাকতে চাই। আমরা যেটা বলতে চাই যে এইটা বিএনপির আমরা তবে আরো ১ মাস নির্বাচিত দেখলে আমরা সরকার বুঝবো। অবশ্যই ভালো। আমি উনি দীর্ঘদিন বিদেশে ছিলেন। সেই দিক থেকে হয়তো উনি শিখেছেন। উনার কন্যা আমাদের সন্তান তুল্য। আশা রাখি উনাকে এই ব্যাপারটা সামাল দিতে পারবেন। এই আশা হ্যাঁ, আমি এখন তারেক আমার রহমান এই তো আর আশা অবশ্যই রাখি। কারণ আমার কাছে মেয়েটাকে যথেষ্ট স্মার্ট, মার্জিত মনে হয়েছে ওকে, এবং গুড, তাকে গুড, নিয়েও গুড। ট্রল করছে এই ইয়ারা। এটা আমি তীব্র প্রতিবাদ, নিন্দা জানাই জি, যারা ওই মেয়েটাকে জি। নিয়ে আমরা ট্রল সবাই করেছে। জানাই। কারণ আমি তীব্র সবাই নিন্দা আমার জানাই। নিন্দা, ভিডিও পোস্টও আমাদের আমি মেয়ের দিয়েছি বয়সী। নিন্দা জানিয়ে। মেয়েটাকে ভেরি স্মার্ট। ও একটা কথা বলতে যে ও ভুল করছে, বলছে যে আমি তো এখনো বাংলা এতদিন বলি না, ভুলে সি- একেবারে মানে যেটা স্বাভাবিক, সাধারণ স্বাভাবিক। মানুষ যেভাবে বলে সে সেইভাবে বলার চেষ্টা করেছে। এইখানে আমি সাধুবাদ জানাই। হয়তো এই জি, মেয়েটা তার বাবাকে কন্ট্রোল করতে পারবে, এই আশা আমি জি, রাখি। জি, জি, জি। না, এখন আমি একটা কথা বলি। তারেক রহমান তো আর জোর করে যাই এনআইডি কার্ড করে নাই। এটা না, সরকার কিন্তু ফ্যাসিলিটি সেটা দিছে যেই কিছু। করেন, আমারে দিলে আপনি তো আমিও তো নিয়ম যাবো। বহির্ভূত করতে পারেন না। আপনি নিয়ম না, এখন প্রতিষ্ঠা করবেন, আপনি নিয়ম বহির্ভূত হতে পারেন না। সে তো তাইলে প্রাইম মিনিস্টার হতো না। মানে একটা আরে এটা বরং কিন্তু না, সে উপনির্বাচন দিত, উপনির্বাচন দিত। এরপরে কাউকে ফখরুলকে ২ টা আসন দিত। ২ টা আসন নির্বাচন করে এসে তাকে সে উপনির্বাচন পরে সেটা আমি প্রক্রিয়ার বলতে মাধ্যমে দিল। চাই, এসব সুযোগ তো ডক্টর ইউনূস সাহেব করে দিয়েছে। আপনি ইউনূস সাহেব বাধা দিলে তো তখন হইতো। আমি এটা বুঝি না। না, না, আপনারা কেন এভাবে বলছেন? এটা তো ডক্টর এটা তারেক এইটা জিয়া তো তো জোর করে এটা এনআইডি কার্ড খুবই করে। না, বলছে না, যে আপনি জিয়া যান। ভাই, তো এটা পরের দিন তো শনিবারে একটা গেছে। ব্যাপার। না, শনিবারে না, এটা অফিস তো খোলা একটা রাখছে, অফিস খোলা রাখছে। সে বেচারা কার্ড করে ফেলছে। এটা তো একটা ব্যাপার। জি, আপনি এই অন্যান্য অনেক কিছুর তুলনায় এটা খুবই মাইনর ব্যাপার। তাদেরকে আপনি যে আইনের ঘাপলাগুলো ছিল, আর আইনের ঘাপলাগুলো হ্যাঁ, না করলে সব তো তার কেস তারকে তো আনা সব যেত ইয়ে না। করে দেয়। সেইগুলি তো হ্যাঁ, আছেই। সেইগুলি আমি বললাম না যে হ্যাঁ, কেস হ্যাঁ, তো ২ দিকেই। ইনুসের কেস গুলো হ্যাঁ, যেমন ছুঁড়ে হ্যাঁ। ফেলে দিছে, তার কেসগুলিও ছুঁড়ে ফেলে দিছে। এবং ওটা তো আপনি তারকে দেখালেন আপনি যে দোষারোপ করতে বাংলাদেশে পারবেন না। ২১শে যদি আগস্টের বলতে ইসমাইল মতো থাকতো পারেন ঘটনা ইউনূস ঘটেনি। বলতে পারেন ইউনূস আইন ধ্বংস করে দিছে। যে হ্যাঁ, হ্যাঁ, একজনকে কিভাবে এনআইডি কার্ড করতে দিল, একজনকে কিভাবে শনিবার অফিস খোলা রেখে এনআইডি কার্ড, এটাই না বলুন। তারা আমারে বললে তো, আমরা যদি এখন বলে যে আপনি দেশে আসেন, আমি তো দেশে যাব। আপনার কোনো অসুবিধা নাই। শুনেন, হ্যাঁ। আমি আপনার মনে থাকার কথা ইসমাইল ভাই, আমি ১ম থেকে বলতেছিলাম -2। এই -2 র অংশ হিসাবে বেগম জিয়াকে সুপরিকল্পিতভাবে হত্যা করছে ইউনূস। কেন আমি আচ্ছা। বলছি তার প্রমাণ আছে। উনাকে তো কোনো ভিভিআইপি পদমর্যাদা ছিল না উনার। ছিল বলেন? ওই যে এসএসএফ দিয়ে ইয়ে না, না। করে ফেলছে, আওয়াল করে ফেলছে। যখন ওনাকে ক্যান্টনমেন্টে ১৯ তারিখে নেওয়া হলো,
ওইটাই আর কি। ওনাকে ওখানে খাওয়ানো হলো, তখন পয়জন দেওয়া হয়েছে, এবং তারপর পরই উনি অসুস্থ হওয়ার পরে ওনাকে এসএসএফ দিয়ে ভিভিআইপি পদমর্যাদা দিয়ে হসপিটালের ভিতরে ভর্তি করে দিলেন। হসপিটালে একজন মানুষের ভিভিআইপি পদমর্যাদা কি দরকার ছিল? এবং তারপরে শিবির বলল যে তারেক রহমান 25 তারিখে আসবে, 20-30 তারিখে বেগম জিয়া মারা যাবে। কিভাবে জানলো রে ভাই? এবং একজন মানুষকে যখন পয়জনিং করা হয় তার আয়ু থাকে 1 মাস থেকে 1.5 মাস। বেগম জিয়া 19 তারিখ থেকে এইবার 30 তারিখ পর্যন্ত হিসাব করেন রে ভাই। এবং ওখানে তাদের বট বাহিনী ছিল যারা কোনো তথ্য আসতে যেতে পারতো না। বিএনপির কোনো নীতি নির্ধারক ভিতরে যেতে পারেনি। এইটা না এখন তো -2 ফর্মুলা হিসাবে এইটা হত্যা করছে। -2 তো বীজ এখন আছে, -2 তো বীজ শুনেন, আছে না, তারেক রহমান আছে, আছে, কিন্তু যে তারা তো নিয়ে আসছে। শুনেন এই দুই বেগম নেত্রী খালেদা জিয়া যেভাবে থাকলে তো রাজনীতি দৃঢ়ভাবে করতে দাঁড়াতে পারতো। পারছে, অন্য কেউ তার সমকক্ষ না। আপনি এখন তারেক বেগম জিয়া বা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে অন্যদের তুলনা করেন না ভাই, প্লিজ। দিস না, টু বেগম জিয়া ওয়েমেন থাকলে, শো বেঁচে হাউ টু থাকলেও রান তো দ্য এখন তিনি গভর্নমেন্ট। রাজনীতি করতে পারতেন রাজনীতি না, করতে তিনি তো পারতেন না, অসুস্থ। পারতেন না। তিনি তো আর অসুস্থ, এই তিনি বয়সে তো করতে ওনার পারতেন না, পক্ষে, কাউকে তো দায়িত্ব দিতেন। না তারপরেও না, ওনার একটা পক্ষে সিম্বল, কিন্তু আচ্ছা, এটা হত্যাকাণ্ড, এটা পুরো না না, হত্যাকাণ্ড। জিয়া ভাই, সেইটা জিয়া ভাই বলতে পারেন, শোনেন, সেইটা শোনেন, বলতে পারেন। হত্যাকাণ্ড এটা নিয়ে অনেক কথাবার্তা আছে, অনেক কিছু আছে। আচ্ছা, সেটা তো সেটা একটা ব্যাপার, সেটা আমি একটা ধরে নিতে পারি। কিন্তু বাংলাদেশের বর্তমান সিচুয়েশনে আমি তো বলছি যে এরা যা করেছে সেটার, যেহেতু আজকের আলোচনাটা ছিল আগের আমলের উপর, এই জন্য আমরা হয়তো অনেক কিছু ইয়ে করি নাই, কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে ওই যে যেটাকে আমি বলি মর্নিং শোজ দ্য ডে, সেই অর্থে আপনি যেভাবেই তারেক রহমান ক্ষমতায় আসুক না কেন, আপনি তারেক রহমানের জায়গায় অন্য কেউ আসতে পারতো, সেটা যেই আসুক। আমরা আমরা কেন স্বস্তি, বলেছি, এখন তারেক রহমান যদি খারাপ করে আমরা সেটা সমালোচনা শুরু করবো, হ্যাঁ আমাদের না, সাবজেক্ট এখন হবে। কথা হচ্ছে যে তারেক রহমান আমরা, আসাতে আমাদের তো ইস্যু আমাদের কি নাই লাভ? এখন। না না, এখানে আমাদের কি ডেফিনেটলি লাভ? তারেক আছে, রহমান আছে আসাতে ইসমাইল ভাই আছে। আপনি আছে, জানেন আছে, যাকে থাকুন এখানে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হয়েছে, হ্যাঁ, বাংলাদেশ গভর্নর। হ্যাঁ, এই যে আমরা কথা বলবো, এগুলো তো কথা বলবো, তো এগুলো এগুলো তো তো বলবো। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে না সে না না না, নিজে হলো বাংলাদেশ খেলাধুলা, ব্যাংকের সে গভর্নর ঋণ যাকে করা খেলাধুলাকে হয়েছে, হ্যান্ডেল করার জন্য তাকে আপনি বসায় দিলেন ক্ষমতায়। তো এগুলো তো তারেক রহমান ঠিক, তারেক ডেভিল রহমান ইউনূস বিপদে ইমতিয়াজ পড়ে যাচ্ছে, যমুনা ত্যাগ মানে এটা করেছে, হ্যাঁ, আরো আগে ত্যাগ খারাপ দিকে করেছে চলে হাজার। যাচ্ছে জিনিসগুলা। জি, আর না না, আপনার বাংলাদেশ ভালো কথা, ব্যাংকের আমি শেষ গভর্নর করে কোটি দেই, কোটি টাকা। তো একটা শেষ কথা বলে দেই। শিবিরের আমি শিবির করতো, সে আচ্ছা, শিবিরের অনুষ্ঠানে না কবিতা জিয়া আবৃত্তি ভাই, করছে, আমরা ছবি সেটা আছে। নিয়ে তো আরেকদিন আসবো, সেটা নিয়ে তো বসবো, যত মন্দ করবে তত আমরা সমালোচনা করবো, এটা তো আমাদের সাবজেক্ট না, তৈরি হবে। এটা তো দেখাই যাচ্ছে জিয়া ভাই, এই যে এটা তো দেখাই কালকে যাচ্ছে, না 1 পরশু, মাস হয়নি, এরা 12 তারিখে কি করে সংসদ অধিবেশন কি করে, ওই যে ওই পদক্ষেপ যদি নেয়, জুলাই সনদ বাতিল করা, দ্বিতীয়বার শপথ না গ্রহণ করা, এগুলো তো রাষ্ট্রের জন্য প্রয়োজন। এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কারা করলো, এটা ব্যর্থতা নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু আমাদের 12 তারিখের সংসদ অধিবেশনের দিকে তাকাতে হবে। তারপরে খলিল, রাজনৈতিক পরিস্থিতি নরমাল করে কিভাবে কিনা, আসলো? খলিল, রাজনৈতিক আমি তো পরিস্থিতি নরমাল করে কিনা, সেগুলো আমি তো আমাদের খেয়াল শুনলাম রাখতে যে, হবে। আমি তো দেখলাম ডেফিনেটলি, কিন্তু যে তাদের কাজ এবং প্রেসিডেন্ট, কর্মের মিল থাকতে হবে। তারা আগে যেটা বলেছে যে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না, তাহলে এবং শাহাবুদ্দিন মহামান্য, এখন এখন শোনেন, ভাই আমাদের রে, মহামান্য জিয়া ভাই, বলেছেন জিয়া যে ভাই, উনার আমি একটা কথা বলি। এখন এরা একটা ইয়ের মধ্য দিয়ে এসছে, ষড়যন্ত্রের মধ্য দিয়ে এসছে, এরা এসেই তো এখন ওই যে জুলাই সনদটা তো অস্বীকার করতে পারে না, এটা তো বলবে না যে না আমরা না এটা মানি না। এটা ওইটা তো আমি বলতে, মানি। এটা প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে তো, না না, কিন্তু প্রক্রিয়ার মাধ্যমে করতে, এটা তো বলতে পারে না শেখ হাসিনার বিচার আমরা করব না। এরা এখন না না বলবে না শেখ না হাসিনাকে না, আমরা ফিরিয়ে আনবো, ওইটা এটা আমি তো বলিনি, বিগত ওইটা আমি সরকারই বলিনি। পারেনি, এই সরকার আর কিভাবে পারবে? না না, মহামান্য যখন বললেন যে ওনার ওনার মতামত ছাড়াই যতগুলা অর্ডিন্যান্স জারি করা হয়েছে ওনার অগোচরে জারি করা হয়েছে, তাহলে এই অর্ডিন্যান্স গুলা মহামান্য কেন বাতিল করেন না? প্রশ্ন মহামান্য থেকে যায়। ফাজি, মহামান্য একটা কথা 18 মাস বলেন নাই, উনি এখন যেগুলো বলছেন এগুলো বললেন আবার মেজাজ খারাপ হবে আপনার। শুনেন, ওই যে আমি আপনাকে একটা কথা, হাউ আই স্টার্টেড, যে আপনি মনের কথা মুখে বলবেন না, মুখের কথা মনে বিশ্বাস করবেন না, চুপ্পু বলেন, এরা সুবিধাবাদী। শাখাওয়াত, আপনি তো অপকর্মের একটা কথা কথা বললেন, বলেন, 12 তারিখে শাখাওয়াত, ভাষণ দিলে দেখবেন কারণ এখন বঙ্গবন্ধু এখন তো মুক্তিযুদ্ধ কিছুই সাখাওয়াতের স্বীকার ডিম করবে না, বাঁচাতে বলে হবে না দিলাম। ভাই, ডিম বাঁচাতে হবে না। শাখাওয়াত ডিম পোচ খাইতে, এই ডিম পোচ খাইতে উনি এখন বসে আছে, এটা আমার মুখ শুনেন, খোলাইন না। এখন উনি একটা কথা বলছে গত 18 মাসে, না না একটা না, বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করছে, এই যে সাক্ষাৎকার দিছে, এই সাক্ষাৎকারও কি বঙ্গবন্ধুর নাম কইছে? না, এবং আমি কিসের টেকনিক? শুনলাম, উনি আমি ক্ষমতায় থাকলো শুনলাম, না, ওনার কেন আমি, প্রেসিডেন্সিয়ার দরকারটা কি? না আমি শুনলাম যে উনি যে ভাষণ দেবেন এই যে 12 তারিখে, ওখানে হ্যাঁ, তিনি শেখ হাসিনা কিভাবে
মানুষকে দুর্নীতি মেরেছেন সেটার করছে। নাকি একটা ব্যাখ্যা নাকি থাকবে। আচ্ছা, আমি সেটা না। আমি আপনাকে একটা কথা উনি বলি। এখন আপনি পদত্যাগ এদের করতে পারেন না। উনি বলল যে আমার রাষ্ট্রপতির মেয়াদ হইছে, না, আমি ব্যর্থ উনি হইছি, যে আমি ওই এই যে নিউজকে কন্ট্রোল করতে পারি অপকর্ম নাই। এ আমার লজ্জা দিছে। আপনি তাদের অপকর্ম নিয়ে কথা বলছিলেন তো। আমি একটা কথা আপনাকে বলি। এই যে সাখাওয়াত, এখন সবাই বলছে আহারে কি উনি কি বলছে বাটপার! 7.762 উনি কি করেছিলেন? উনি যখন স্বরাষ্ট্রমন্ত্রী হলেন, মানে উপদেষ্টা হলেন, হয়ে উনি এই একই কথা বললেন। যখন ওনাকে সরিয়ে দিবে তখন উনি বললেন যে, "না আমি তো আমার কথা মিসকোট করা হয়েছে।" এবং মানে এখন ওনাকে আরেক জায়গায় এখন আবার উনি এতদিন পরে যখন এটা চলে গেলেন, এখন আবার এখন ফিরে উনি এসে আবার উনি ওই এখন আবার ওই যে নিরাপত্তা বিশ্লেষক হয়ে গেছেন। উনি শোনেন, আবার এখন না গণতন্ত্রের শোনেন, মানসপুত্র হয়ে উনারা গেছেন। এই উনি এখন বলা ভদ্রলোক শুরু করছেন শোনেন, যে আমি কিছু জানি না। উনিও কিন্তু আমাদের সেটি নোয়াখালীর, জানেন কিনা আপনি জানি না। আমি এই জানি না। একমাত্র নোয়াখালীর, নোয়াখালীর হ্যাঁ। হোক আর যেই হোক বাংলাদেশের তো। আচ্ছা, না, না বলছি না, আমি তো সমালোচনা করছি ভাই, আমি তো সমালোচনা করছি। 92 সালে 91 সালে যখন আপনার ওই যে ইয়ে হলো আপনার চট্টগ্রামে যে ইয়ে হলো, কি বলে এটাকে? অ্যা বা ঝড়, টর্নেডো হ্যাঁ, হলো। ওই সময় হি ওয়াজ দেয়ার, স্টেশন না কি একটা আছে উড়িচ্চর, কমান্ডার ছিলেন। উড়িচ্চর। উনি কি কি যেন উনি ছিলেন। এবং ওখানে উনার বিরুদ্ধে গ্রস আপনার মোরাল ভায়োলেশন এর ইয়ে ছিল। এবং এই কারণে উনাকে ওখান থেকে ইয়ে করে উনি 18 মাসের রিটায়ারমেন্টে দেশ পাঠানো। তছনছ করে দিছে, সানগ্লাস পরে ঘুরে বেড়াইছে। হ্যাঁ, উনার হ্যাঁ, চরিত্র হ্যাঁ। আছে নাকি? হ্যাঁ, তো এখন সেই লোক এখন এখন এ নাকি কাজুমাজু করে সবচেয়ে যে ভালো আমার এই মানুষ। ইউনূস সাহেব নাকি পদত্যাগ করতে দেয়নি। উনি নাকি সবচেয়ে ভালো মানুষ। তো যেই লোক ক্ষমতার জন্য কথা চাপা দিয়ে রাখে, চুপ্পু বলেন, বলেন, এরা চুপ্পু এখন যে বলছে কথাগুলা, এটা তো এইটা তো এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আপনাকে আমি বলছি যে আমি প্রেসিডেন্ট ছিলাম, আমাকে আপনি ইয়ে করেছেন। কি বলে? এই সমস্ত জিনিস করেন নাই। এগুলো আনকনস্টিটিউশনাল। তার মানে কি? এটা দেশদ্রোহিতা। তো আপনি কেন আপনার না, দাদা সরাসরি আমি বুঝে বলছেন গেছি, না? আমি কনক্লুশনটা নিয়ে একটু ক্লোজিং দিই একটু। উনি উনি ওটা বুঝে নাই যে সংবিধান লঙ্ঘন করে ইউনূস এত বাটপারি করতেছে, একটা জোচ্চুরি করতেছে, একটা এ প্রেসিডেন্ট এ পুতুল হয়ে বসে থাকবে ওখানে। তো হোয়াই? এইটা বলেই উনি পদত্যাগ কি করতেন। কারণে আপনি বসে দেখুন উনি থাকবে উনি? হিরো উনি হয়ে একটা গেছেন। উনি এই মরে যাক। কথাটা উনি সামরিক উনি মরে শাসন যাক, জারি উনি করে দিতে মৃত্যুবরণ পারতেন। করুক, ইতিহাস হয়ে থাকবে হ্যাঁ, যে ইনি হ্যাঁ, প্রতিবাদ ওই করছে কথাটা একটা। বলে উনি পদত্যাগ করতেন, দেখতেন আজকে উনি হিরো হয়ে যেত। এখন কি হইছে? এখন মানুষ বলতেছে উনি সুবিধাবাদী। এবং তো শু- যেই অভিযোগগুলো উনি করছে সেগুলো তো আপনি ইউনূসের পুরা গভর্নমেন্ট, ইউনূস সহ সবাইকে নিয়ে যে অপকর্মের কথা বলছেন, এদের সবাইকে আপনি কিন্তু এখন কাঠগড়ায় এখন অ্যারেস্ট এখন করে প্রেসিডেন্ট মহামান্য তাকে প্রেসিডেন্ট এখন একটা কথা সার্কুলার বলতে করছেন। পারছেন না কেন যে এটার বিরুদ্ধে এটা এই হতে পারে, এটা সেই হতে পারে, অথবা আমি পদত্যাগ করলাম, অথবা কিছু একটা, অথবা আমার মেয়াদ শেষ। কি কিভাবে বলে আমার উনি মেয়াদ 28 প্রাইম সালে শেষ, মিনিস্টার, যদি বিএনপি আমাকে রাখে তাহলে থাকবো? এটা কোনো কথা? আর উনি উনি যে আরে ভাই মাখন লোভী। পাইলে আর খায় নাকি? ব্যাপার হচ্ছে এইটা। উনি তারেক রহমানকে তো প্রাইম মিনিস্টারকে বলতে পারেন যে এই ঘটনাটা ঘটেছে, তুমি এগুলাকে টেক কেয়ার হ্যাঁ, করো। না ঠিক তাই আছে, না? উনি থাকতে পারে, হ্যাঁ, থাকতে, কিন্তু একজন প্রেসিডেন্ট বলা মানে তো এটা তার লোভের বহিঃপ্রকাশ। না এক্সাক্টলি। এই সরকার তো নতুন করে তাদের প্রেসিডেন্ট সাজাবে, তাদের একটা ইচ্ছা আছে যে আমাদের দলের একজন প্রেসিডেন্ট হোক। এটাকে তো চুপ্পুর ওয়েলকাম ব্যাকগ্রাউন্ড জানাইতে হবে। জানেন তো? চুপ্পুর ব্যাকগ্রাউন্ড এটাকে তো জানেন? উনি এই প্রেসিডেন্ট হিসেবে তো ওয়েলকাম জানাইতে হবে। যে চুপ্পুর ওনাদের নতুন কেউ যদি আসে, শোনেন, যদি বলতে হয় এইভাবে বলবে, নতুন কেউ যদি আসে শোনেন, ভালো, আমি আপনি পদত্যাগ প্রেসিডেন্ট, করব। মনে করেন। আর প্রেসিডেন্ট মানে হচ্ছে আপনি রাষ্ট্রের ১ নম্বর ব্যক্তি। আপনি পাবলিকলি যেয়ে আপনি শেখ হাসিনার প্রাইম মিনিস্টারের পা ছুঁয়ে প্রণাম করা, সালাম করা। ভূমিকা নাই। ৫ই আগস্টের আগ থেকে শেখ হাসিনা চলে যাচ্ছে, উনি বলছে দেশান্তরী হয়েছেন। দেশান্তরী, এই নির্লজ্জের মুখ দিয়ে এটা আসলো কিভাবে? এক। দ্বিতীয় কথা হইলো, ওই যে শেখ হাসিনা বঙ্গভবনে যাবেন, এটা উনি দ্বিতীয়বার আর খোঁজও নেন, উনি জানেও না একটা দেশের প্রেসিডেন্ট যে প্রাইম না, মিনিস্টার চলে যাচ্ছে। না, উনি একটা খুবই দেশের প্রেসিডেন্ট মিস্টিরিয়াস জানেও না, ক্যারেক্টার। বা এবং আপনি অভিনয় ওনার করতেছে ব্যাকগ্রাউন্ড উনি, জানেন। উনি তো সবকিছুই জানে। আসলে তো উনার এমন কোন, এবং শেখ হাসিনা কি কারণে এনাকে প্রেসিডেন্ট বানাইছিলেন আই হ্যাভ নো আইডিয়া। কিন্তু সমস্যাটা হয়ে গেছে কি শেখ হাসিনার এই ধরনের সিলেকশন গুলো শেষের দিকে এসে এটা মানে বলেন এইগুলা, এই আপার লোককে আপার কোনো প্রেসিডেন্ট বানানো ঠিক হয় সিলেকশন না, গুলা দলের একটা উল্টা নেতাকে পাল্টা। বানাইতো হে। ওয়াকারুজ্জামান মনে করেন এই যে মানে কি, মানে কি ধরনের সিলেকশন উনি করেছিলেন, আমার মনে হচ্ছে যে আপনার কাছে তখন ওই ওই পর্যায়ে এসে উনার আসলে ইনফরমেশন সোর্স গুলা খুব ভালো ছিল না। হ্যাঁ, উনার চারপাশে যে যারা যাক, ছিলেন সেটা বা কিছু। হইছে হইছে, আচ্ছা সেটা সেটা গেছে। ব্যর্থতা ছিল, সেটা যাওয়ার পরে ব্যর্থতার রেজাল্ট আপনি এখন এখন পাচ্ছে। হ্যাঁ। এই যে এখন এসে বারোটা আপনি বারোটা তারেক বেজে গেছে রহমানকে আমাদের। না, মেল না, দিয়ে জিয়া আপনি ভাই, টাকা আমি এখন বলছি যে নতুন সরকার আইছে, ঠিক আছে, আমরা দেখি না, নানান স্বার্থ তো ঠিক মুখ আছে, করে ব্যাংকের ইনশাল্লাহ। এমডি গভর্নর বানাইলো কেন? এটাও নিশ্চয় কোনো স্বার্থ আছে, ব্যাপার আছে, ব্যাপার আছে, আমরা বুঝি, বুঝি।
এখন গার্মেন্টস এর লোক হইলে যে আবার ভালো করতে পারবে না তা না। দেখি না ২-১ দিন। কি না, জন্য না কিন্তু দিল, কালকে কেন না, দিল? না এটার সাথে আমি 100% একমত। আপনার স্ট্যান্ডের সঙ্গে আমি 100% একমত। কিন্তু সেই সাথে একটা কথা বলি। উনি আজকে পেপার দেখেছেন? উনি নাকি ওই যে গভর্নর হয়েই কি ১,০০০ কোটি টাকার একটা কি যেন ওই যে স্ট্রাইক আউট ন্যাশনাল ব্যাংকে দিছে, ন্যাশনাল ব্যাংকে হ্যাঁ, দিছে। সেই। এগুলা এগুলো তদন্ত তো হবে, এগুলো আলোচনা হবে, এগুলো আলোচনা আসার হবে। সাথে সাথে দেখি ভাই কি আসার করে। সাথে আরে ভাই আপনি আসছেন, এসে তো টেবিলে বসবেন। বসে চারপাশে হুম, একটু দেখবেন আপনার কোথায় কলম আছে, কোথায় দেখবে, খাতা আছে, বুঝবে। কোথায় হ্যাঁ, কম্পিউটার আছে। সমালোচনা হ্যাঁ, আছে। এসেই এটা করা। আমি কালকে আরেকটা টক শোতে বলছিলাম যে দেখেন আপনি বাংলাদেশের ইতিহাসে এই ১ম পলিটিক্যাল একেবারে পলিটিশিয়ানকে গভর্নর করা হয়েছে। প্রশ্ন হলো আপনি তো আর করতেই পারেন। আপনার দল আপনি আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় এসছে, আওয়ামী লীগ আসলেও তাদের লোকজনকে দিয়ে সব ভরায় দিত। কিন্তু কথা হলো যে হোয়াই বাংলাদেশ ব্যাংক? এই লোকটাকে তো আপনি অন্য জায়গায় নিয়ে মন্ত্রী বানান না। আপনি অন্য হ্যাঁ, জায়গায় দিয়ে এগুলো আমরা উপদেষ্টা আলোচনা করব। বাংলাদেশ হ্যাঁ, ব্যাংকে কেন দিলেন? বাংলাদেশ ব্যাংকে তার উদ্দেশ্যটাই হচ্ছে যে এই হ্যাঁ, যে এখন টোটাল আমাদের সাবজেক্ট ইন্টারেস্টটা হইল এদেরকে জিয়া ভাই, সাপ্লাই আগামী সাবজেক্ট হবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর গার্মেন্টস এর মালিক কেন? এই তখন বলবেন। তখন বলবেন। আমরা ১২ ঠিক তারিখটা আছে। যাক, তখন সরকার কি কে সিদ্ধান্ত কে নেয় আমরা মানে তো ওগুলা কাকে ওয়েলকাম কাকে জানাতে হবে। ঠিক আছে। দেশের গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে, বিএনপির স্বার্থেও জুলাই সনদ-টনদ এই যে সংবিধান না, না, সংশোধন আমি পরিষদ আপনাদের টরিষদ। সঙ্গে একমত একটা জায়গায় যে একটা নির্বাচিত সরকার সে যতই খারাপ হোক অনির্বাচিত চেয়ে হ্যাঁ, ভালো। হাজার গুণ হ্যাঁ, ভালো। অনির্বাচিত থেকে ভালো। আর এখন এটার বিকল্প কি? ইলেকশনের বিকল্প কি জামাত? নির্বাচিত তো সরকার আসছে, এটাকে তো তাদের ওয়েলকাম জানাইতে জবাবদিহি হবে। এই করতে হবে। তাই তো। তাদের না, না আমরা তো জবাবদিহি ওয়েলকাম করতে হবে, জানিয়েছি। তারা জনগণের কাছে যেতে হবে। সুতরাং দে আর হ্যাঁ, বেটার এখন ওয়েলকাম জানাইতে হবে। রাজনৈতিক আমি স্থিতিশীলতা ওয়েলকাম আনতে হবে। জানাইছি। এগুলো হবে। ভাই আমি ওয়েলকাম না, আপনি জানাইছি। তো এটাই ওয়েলকাম কারণ এগুলো কারণ এই কথাটা ভেরি রাইট হোয়াট ইউ হ্যাভ সেড। এখন এগুলো হবে আপনার ভাই দাবি যে রাজনৈতিক। জামাত তো যায় নাই। জামাত তো যায় নাই রে হ্যাঁ, ভাই। জামাত গেলে কি হইতো রাজনৈতিক ভাবেন তো একবার? স্থিতিশীলতা আনতে হবে, যুদ্ধাপরাধীদের প্রতিহত করতে হবে, সবার সম্মিলিত রাজনীতি করার অধিকার দিতে হবে। তারা যেহেতু বলছে কোন দল নিষিদ্ধ হোক এটা আমরা চাই না, এগুলো উঠাইতে হবে যে হ্যাঁ, বিএনপি যেহেতু নিষিদ্ধ হোক এটা চায় না, তার মানে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসবে। বিএনপিকে তো এখন দাঁড়াইতে হবে। এখন তো জুলাই সনদ-টনদের এরা একদম তীব্র বিরোধিতা করতে পারবে না। হুম। পারবে না তো। যেটাই হইছে, হইছে। যে ঝামেলায় হইছে, হইছে। কিন্তু এরা তো বলতে পারবে না এটা প্রত্যাখ্যান করে দিলাম। আমরা এটা মানি না। সংসদে আনুষ্ঠানিকভাবে পলিটিক্যাল রিয়ালিটি গঠনমূলকভাবে ইজ নট সেটা লাইক বাতিল, দ্যাট। আলোচনা, পলিটিক্যাল সমালোচনা করে রিয়ালিটিটা টেকনিক্যালি বাদ দিতে হবে। এগুলো তো বুঝতে হইব। বিএনপি পলিটিক্যাল ওইটা রিয়ালিটি অবিশ্বাস করতে হবে এটা তো বললে হবে না। হবে নাকি? তারেক রহমান যেটাই হোক, বুদ্ধি-সুদ্ধি যেটাই হোক, এই দলের লিডার এদের প্রাইম মিনিস্টার হবে এটা তো স্বাভাবিক। এখন যদি না পারে তাইলে সমালোচনা হবে। প্রাইম সেটাই, মিনিস্টার আমার সেটাই। বানাইলো আমি পারবো। উপদেষ্টারা উপদেশ দেবে, বলবে, আমারও কিছু সেন্স কাজ করাবে। এটা ওই জিয়া ভাইও পারবেন, ওই যে শ্যামল দাও পারবে। কিন্তু তার বিচক্ষণতা কিছু একদম পড়ালেখা জানতে হবে যে তা না। স্বশিক্ষিত না, না। হইলেও হবে। হইলেও হবে। রাইট। হ্যাঁ, বুঝতে হবে, সাইকোলজি বুঝতে হবে। যে না ঠিক আছে বাংলা একাডেমিতে মোহন রায়নের নাম যেহেতু তোমরা ঘোষণা করে ফেলাইছো, তাহলে তারা পুরস্কারটা আপাতত দাও, পরে আমরা বিবেচনা করব। এটা তো বুদ্ধি করতে, এটা তো সিক্স সেন্স। যারা যে বলদরা বাংলা একাডেমির মোহন রায়নটা পুরস্কার দেয়নি, দেয়া না দেয়ার ব্যাপারে আমার কোনো কথা নাই। কিন্তু যে দেয়নি, যে সিনটা ক্রিয়েট হইলো, এটা তো দলের জন্য, দেশের জন্য, বাংলা একাডেমির জন্য খারাপ হইলো। এটা তো ভালো হয়নি। You do not have any right to insult anybody. আপনার এটা মোহন রায় হোক, ইনসাল্ট আপনি করতে হন, তো আমি পারে হই। না। নাম যেহেতু আপনি ঘোষণা করে ফেলছে। উনি যোগ্য বা অযোগ্য সেটা অন্য জিনিস। আপনি যেহেতু নাম ঘোষণা করে ফেলছেন এবং তাকে রিহার্সেলে নিয়ে গেছে বুঝছেন। আমি মোহন রায়ের আপনার ইসমাইল মনে আছে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে অনেক সময় মোহন রায়নের কবিতা আবৃত্তি হ্যাঁ, দেখেছি লাল কবিতা টুপিটা এখনো পরিষদের। আছে। হ্যাঁ, তো সেই মোহন রায়ন এখন আমি তার কবিতার কোয়ালিটি নিয়ে কোনো আলোচনা যাচ্ছি না। তা আপনি তো ভাই আমি মনে করেন আমি তো কবিতা লিখি না। তাও ধরেন একটা উনি লিখলাম। লেখার উনি পরে আপনি আমাকে দাবিদার। উনি আমার নাম ঘোষণা করে দিলেন। তারপরে ৫ই আপনি বললেন আগস্টের পলিটিক্যাল পরে না। পুরো লাল বাহিনীর সমর্থক ছিল। ওই ইয়েতে হ্যাঁ, উনাকে বাংলা একাডেমি পুরস্কারটা দিয়েছে। না এই লোকটা এখন আবার সুবিধাবাদী, সুবিধাবাদী। কোন নো ডাউট। নাখোশ কি যেন কে না, উদ্যোগ ৪০ বছর আগে নাকি তিনি কবিতা লিখছেন উনি লিখছে তাহেরের তাহেরের পক্ষে। স্বপ্ন। তাহেরের স্বপ্ন নামে জি, একটা কবিতা। জি, জিয়া ভাই আপনার দেরি তো হয়ে উনি তো যাচ্ছে। সরি জাসদ আমি। করতেন উনি এটা লিখবেন। জি, জাসদ করতেন জি, বলেই উনি লিখতে দিতেন আরকি। জি, জি, এই জি। ওকে, ওকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো এখানে শেষ হচ্ছে। আর হ্যাঁ, প্রেসটিশনের এই এই আয়োজন, শুক্রবারের আয়োজন টু দ্য পয়েন্ট। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। খোদা হাফেজ। বাই, বাই।